আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই, লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে, বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি? আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে? ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে? জনাব তারেক রহমান গত 16 বছরে একটা দিনের জন্য আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে গিয়ে বলতে পেরেছেন আমার নাম তারেক রহমান, আমি একটা সুশীল সুসংগঠিত ভদ্র একটা প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশের রাজনীতি করি, আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোনদিন আপনারা দেখেছেন? দেখেন নাই। ওই দলের নীতি নির্ধারককে জানেন? তারেক রহমানের ড্রাইভার সানি। ওই দলের নীতি নির্ধারককে জানেন? খসরু। ওই দলের নীতি নির্ধারককে জানেন? রবিউল নয়ন, যে 2 দিন আগে তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলা সমান। শুনেন সে কি বলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা হ্যামিনিয়লের ভাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। শুনেছেন? যেই তারেক রহমান গত 16 বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফিসিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান 5 মিনিট কথা বলেছে, এর কোনো ভিডিও বা ছবি আপনারা দেখেছেন? কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন, এর অর্থ কি জানেন? একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছে। আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে, আপনার কি মনে হয় আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে? ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে? আরে ভাই, জিয়াউর রহমানের নিজের আপন ভাই বা আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই, ওখানকার লোকজনরা বলছে $25,000 লাগবে। বিশ্বটা এখন অনেক ছোট, ইন্টারনেটের যুগ, সামাজিক মিডিয়ার যুগ। ওই সামাজিক মিডিয়ার যুগে তারেক রহমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে, এটা পৃথিবীতে জানবে না কেউ, সবাই জেনে যাবে। আমি জানবো, আপনি জানবেন, ফেসবুক যারা অ্যাক্টিভ তারা জানবে, ইউটিউবে যারা অ্যাক্টিভ তারা জানবে, সবাই জানবে। অর্থাৎ তারেক রহমান গত 16-17 বছরে একজন সিটিং সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধান, একজন সিটিং অফিসিয়াল অথবা সাবেক অফিসিয়াল, ইউরোপিয়ান বা আমেরিকান কারো সাথে, অথবা আফ্রিকান অথবা মিডল ইস্টার্ন অথবা লিডার ফ্রম বলকান, কারো সাথে দেখা করে না। তার স্পেশাল এনভয় করেছে একটা লোককে, জাহিদ এফ সর্দার সাদিক, যেই লোক 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল কইরা বিএনপি কে হাসিনা আমলে কম্বলের নিচে ঢুকাইছে, গুয়ের মধ্যে ঢুকাইছে। সে হয়েছে তাদের বৈদেশিক উপদেষ্টা, তারেক রহমানের খুব ঘনিষ্ঠ জন, ব্যারিস্টার সায়েমের বেড পার্টনার। কোন দিকে যাবেন? কোথায় যাবেন? এখন এটা কি খালি আমি দেখি না আপনারাও দেখেন? ওই যে বেটা কইছে না, আমিও জানি তুমিও জানো, তারেক রহমান পয়সার পাগল, আমিও জানি তুমিও জানো, ফারুক সর্দার ভণ্ড, আমিও জানি তুমিও জানো, বিএনপি জঙ্গি, টিয়ার 3। এটা আমার কথা না, আমেরিকান পোর্ট চার্টারে লেখা আছে, আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এখানে পরিষ্কার ভাবে লেখা আছে। হাসিনা অথবা ভারতীয়রা যখন বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করত, প্রথম লাইন ছিল ইউরোপ এবং আমেরিকায় ইন্ডিয়া বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। আজকের সেপ্টেম্বর 12, 2025 as of today, তারেক রহমানের এবং বিএনপির লবিস্টের আর ফারুক সর্দারের মতো 5-8 নেরি কুত্তার অভাব নাই,
কিন্তু বিএনপি এখনো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশনের নাম আজও ঘোচাতে পারে নাই। এটা গেল একটা দিক। এবার আসেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শটা কি ছিল? প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজমের ব্যাখ্যা করতে গিয়ে জেমস উইলফোর্ড গার্নার, আধুনিক পৌরবিজ্ঞানের জনক, একটা কথা বলেছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটা নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি কমিটেড থাকে, একটা নির্দিষ্ট ভূখণ্ডের অধিবাসীদের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে এবং একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী অধিবাসীদের জন্য সর্বোচ্চ ত্যাগে কমিটেড হয়, ওটার নাম দেশপ্রেম। এটা আমার কথা না, জেমস উইলফোর্ড গার্নার বিভিন্ন ভাবে এই কথাটাকে বলেছে। এখন জিয়াউর রহমান যখন দল গঠন করে, উনি বাংলাদেশে লোকজনদেরকে বলেছিল, I'll make politics difficult for the politician। উনি এই কথাটা কাদেরকে বলছিলেন জানেন? যারা রাজনীতির নামে ভণ্ডামি করে, যারা রাজনীতির নামে দুর্নীতি করে, যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে, যারা দেশপ্রেমের নামে দেশকে বিক্রি করে, যারা দেশপ্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয়, দেশের সাথে বেইমানি করে। জিয়াউর রহমান বলেছিলেন, I'll make politics difficult for those political leaders। কিন্তু জিয়াউর রহমানের এই কথাটাকে উল্টে দিচ্ছে বর্তমান বিএনপি এবং তারেক রহমান। জিয়াউর রহমান যখন সরকার গঠন করে, জিয়াউর রহমানকে কার্টার অ্যাডমিনিস্ট্রেশনের এক ভদ্রলোক, তার নাম অ্যান্থনি লেক, জিয়াউর রহমানকে বলেছিল, হোয়াট ইজ ইউর আলটিমেট গোল? জিয়াউর রহমান বলছিলেন, by all sacrifice, utmost sacrifice, I have to keep the sovereignty of my land intact by all means। অ্যান্থনি লেক হাসি দিয়া বলছিল, how about your biggest sacrifice of your lifetime? জিয়া বলছিলেন, even if I have to make the biggest sacrifice of my life, give up my life। That was জিয়াউর রহমান। জিয়াউর রহমান সাহেবকে প্রতি রাতে 5 বার 7 বার ঘুম ভাঙানো হতো এটা বলার জন্য, স্যার রয়েছে আমনেরে মারতে। বেচারা ঘুমাতেও পারে না। সেই জিয়া পরিবার বাংলাদেশে 2004-5 সালে ভারতের সাথে করিডোর ডিসকাশন করে এবং এই করিডোর দিছে প্রথমে। কেন জানেন? বরকতুল্লাহ ভুলুর মতো লোক, সায়েদ ইস্কান্দারের মতো লোক বলছে, পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিল্লামিশা থাকতে হইত। দেখেন না মুজিব কত জনপ্রিয়? জিয়াউর রহমানের দল ঢাকা ইউনিভার্সিটিতে, এটাও কি গ্রহণ করার কথা? বেগম জিয়া এখনো জীবিত। তারেক রহমান কেন উন্মাদের মতো দাঁড়ায় বলতে পারে না, বাংলার মাটিতে ভারতীয় দালাল যদি আমি দেখি আমার দলে, আমি তাকে এই মুহূর্তে হাজতে ঢুকাবো এবং আমি তার বিচার করব। কর্নেল হাসিনের ন্যায় উনি কেন বলতে পারেন না? দর্শকবৃন্দ, আবেগের কথা, কিন্তু ডাকসুর নির্বাচনে একটা কথা আপনাদেরকে আমি বলি, এটা আমাদের দেশের জন্য একটা ভালো লক্ষণ। 54 বছরে আমরা এই রাজাকার 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 এই শব্দটা থেকে আমার কেন যেন মনে হয় আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমরা যে একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম, আমার কেন যেন মনে হয় ওটা থেকে আমরা বেরিয়ে এসেছি। জনগণ বলে রাজাকার রাজাকার বলে আর কোনো লাভ নাই। আমরা রাজাকার শব্দের অর্থ জানি। রাজাকার শব্দের অর্থ খারাপ না,
অর্থাৎ কি জানেন, বলবে দুধ খাওয়ার দরকার নাই, কারণ দুধ দেখতে কেমন জানি দেখা যায়, কিন্তু দুধের গুণগান যেই মুহূর্তে মানুষ জানবে দুধ খাবে, কারণ ওখানে ভিটামিন এ এন্ড ডি আছে। যাদের শরীরে এ এন্ড ডির দরকার তারা দুধ কেমন দেখা যায় ওই রঙের দিকে তাকাবে না, তারা দুধ পান করবে। বাংলাদেশে রাজাকার শব্দটা যেভাবে গত 54 বছরের চেষ্টা করা হয়েছে এই শব্দটাকে ঘৃণা করার জন্য, কিন্তু আমি গর্বের সাথে বলতে চাচ্ছি দেশের জনগণ এটার অর্থ বুঝে গেছে। এটার অর্থ যখন যারা দেখে স্বেচ্ছাসেবী অর্থাৎ ভলান্টিয়ার, যারা পরিবারের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, দেশের জন্য বিনা পয়সায় কাজ করে, তাদেরকে মানুষ সেলিউট করে, তাদেরকে মানুষ শ্রদ্ধা করে, তাদেরকে মানুষ ভালোবাসে, তাদেরকে মানুষ ঘৃণা করে না। আমি কর্নেল হাসিন এবং ডক্টর মুজিবের সাথে একমত। গত 12 মাসে বিএনপির প্রত্যেকটা ব্যর্থতা বহিঃপ্রকাশ হচ্ছে ডাকসু নির্বাচন, প্রত্যেকটা ব্যর্থতা। একজন সচেতন ছাত্র যখন ভোট কাস্ট করতে গিয়েছে তারা গোরখোদক আব্বাসের চেহারা চিন্তা করেছে, যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন বিএনপির সাউয়ার কথা তারা চিন্তা করেছে, যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন তারা মির্জা ফাকের চেহারা কল্পনা করেছে, আব্দুল্লাহ আল মিন্টুর চেহারা কল্পনা করেছে। ভোট কাস্ট করতে গিয়ে দেখাচ্ছে আমির খসরু মাহমুদ কি করে মাথা নোয়াইয়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এতিমের মতো দাঁড়াই আছে। এখন তারা বলে ছাত্রলীগের ভোটে শিবির জিতছে। ডক্টর মুজিব একটা কথা বলছে, সূর্য সেন হল অথবা জগন্নাথ হলে যদি এখানে ছাত্র শিবিরের পক্ষে এত ভোট পড়ে, সেখানে তো দেখা গেছে অনেকগুলো অ্যাবসেন্টি ব্যালট পড়ে রয়েছে, ওখানে তো ভোট দেয় নাই। তাহলে ভোট যারা দেয় নাই তারা কারা? তারা ছাত্রলীগের। আর ভোটের যে ব্যবধান ছাত্র দলের সাথে এবং শিবিরের, আরো একটা কথা, একটা পজিশনে তারা উইন করে নাই। জিয়াউর রহমানের দল ঢাকা ইউনিভার্সিটিতে, এটাও কি গ্রহণ করার কথা? একটা কথা তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বকে আমি বলতে পারি, ডক্টর মুজিব এবং কর্নেল হাসিনের মতো কণ্ঠে মিলিয়ে আমি বলতে চাই, বাংলাদেশ কখনো ভারতীয় ইনফ্লুয়েন্স যারা লালন করে বাংলাদেশিরা তাদেরকে বিশ্বাস করে না, তাদেরকে ভালোবাসে না, শ্রদ্ধাও করে না, এমনকি তাদেরকে টলারেট পর্যন্ত করতে চায় না। আমি নিজ কানে শুনেছি এক বাংলাদেশিকে বলতে, প্রয়োজনে গুয়ের মধ্যে ডুবে যাব তবু ভারতে যাব না। এই মানসিকতা যদি বিএনপি ধারণ না করে, আজকে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের যেভাবে ডুবে গেছে, ভবিষ্যতের যে কোনো নির্বাচনে বিএনপি ঠিক এটাই তাদের কপালে জুটবে। বিএনপি কি আমি মনে করি সাউয়াকে ওখান থেকে সরাবে? আমি কি মনে করি মির্জা ফাককে ওখান থেকে সরাবে, আব্দুল্লাহ আল মিন্টুকে সরাবে, আমির খসরু মাহমুদকে সরাবে? নাকি বিএনপি এখন পা চাটায় ব্যস্ত হয়ে আছে রবিউল আলম নয়নের স্লোগানের উপরে? নাকি তারা আব্দুল নূর তুষারের মতো এক শয়তানের দিকে তাকিয়ে আছে? নাকি তারা মাসুদ কামালের ইন্টারপ্রিটেশনের দিকে তাকিয়ে আছে? আমি বুঝি না। বিএনপিতে তো বোদ্ধার অভাব নেই, সাংবাদিকের অভাব নেই, ব্যারিস্টারদের অভাব নেই। তারা কি এগুলো দেখে না? তারা কি এগুলো বুঝে না? নাকি না বোঝার ভান করে? আর একটা কথা আমি বলবো, গণেশ চন্দ্র রায়, দর্শকবৃন্দ কান খুলে শুনে রাখুন, এই সেই ব্যক্তি, পাটগ্রাম থানা যেদিন লুট হয়েছে, হাতিবান্ধা থানা যেদিন লুট হয়েছে, এই লোক ওই দিন লালমনিরহাটে ওই থানায় কেন ওখানে অবস্থান করছিল? ওই একই লোক ঢাকা ইউনিভার্সিটির ভিসির সামনে, নিজ টিচারের সামনে কি করে টেবিলে থাপ্পড় দেয়? আমি হাসিনার সময় বলতাম, ওরে যদি কেউ জুতার বাড়ি দেয় আমি 5 লাখ দেব। আমি এই কথাটা আগে বলতাম। ওই সরকার পতনের পরে আজ পর্যন্ত বলি নাই, কিন্তু আজকের বলছি, যেই হাত দিয়ে গণেশ চন্দ্র টেবিলে থাপ্পড় দিয়েছে, এই গণেশ চন্দ্রর হাত যদি কেউ ভেঙে দেয় আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কারণ ওই হাত বাংলাদেশের স্বার্থে ব্যবহৃত হয় না, ওই হাত ভারতের স্বার্থে ব্যবহৃত হয়। প্রিয় দর্শক,
জ্যাকব মিল্টনের এই কথাগুলি আপনার কাছে কি মনে হলো? যে জ্যাকব মিল্টন যেই সব কথাগুলি বললেন, এই কথাগুলি কি আদৌ মানে মানার মতো নাকি না মানার মতো? আমার কাছে তো মনে হয়েছে যে প্রত্যেকটি কথাই ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটি কথাই দামি কথা। কারণ আমরা কিন্তু সচরাচর দেখি নেই বর্তমানে যে তারেক রহমান কোনো ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছেন। উনি জাস্ট ওনার মতো লাইভে যেতেছেন এবং সেখানে উনি বক্তব্য দিতেছেন। হ্যাঁ, উনি খুব সুন্দর সুন্দর বক্তব্য অবশ্যই দেয়, মানুষকে সচেতন করে, যেন ওনার দলের কর্মীদেরকে সচেতন করে, যেন তারা কোনো প্রকার হাঙ্গামা না করে, কোনো প্রকার ঝামেলা ঝড় এইসব না করে। এইগুলি তো আমরা সেই শুরু থেকেই দেখে আসতেছি যে উনি বলতেছেন মানুষের দ্বারা দ্বারা যাও, তোমরা ভালো কাজ করো, তোমাদের ভালো কাজের দ্বারা এই আমাদের বিএনপি দলটিকে সামনে এগিয়ে নিয়ে যাও এবং ভোট সংগ্রহ করো। তো সেক্ষেত্রে কিছু সংখ্যক মানুষ তো অবশ্যই এদিক ওদিক চলে যায়। প্রত্যেকটি দলেই সবাই যে ভালো আবার সবাই যে খারাপ এরকম না। ভালো মানুষ অবশ্যই আছে, খারাপ মানুষ অবশ্যই আছে। তো সেই ক্ষেত্রে জ্যাকব মিল্টন যেই সব কথাগুলি তুলে ধরলেন, আমার কাছে মনে হলো যে আসলেই এটা তো উনি ঠিকই বলছেন। প্রিয় দর্শক, আপনার কাছে কী মনে হলো যে জ্যাকব মিল্টন যেই সব কথাগুলি বললেন, এই কথাগুলি কি কতটা ইম্পর্ট্যান্ট? যদি আপনার কাছে মনে হয় যে এই কথাগুলি ইম্পর্ট্যান্ট, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে? সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও যখন আপলোড করব, আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আপনারা সেই ভিডিওটিকে দেখতে পারবেন খুব সুন্দর করে, সবার আগে আপনার কাছে একটি নোটিফিকেশন যাবে, আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন তখন। প্রিয় দর্শক, আপনি কোন দলে ভোট দিতে চান? আপনার কোন দল বাংলাদেশের ভিতরে ভালো লাগে? এখন বর্তমানে দেখতেছি তো জামাত ইসলাম অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে আস্তে আস্তে। তো সেই ক্ষেত্রে আপনি কোন দলে ভোট দিবেন এবং নির্বাচন আদৌ হবে কি না? নির্বাচন কি আসলেই হতে পারে? যেহেতু ডেট তো ডক্টর ইউনূস অবশ্যই দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আপনার কি মনে হয় যে নির্বাচন হবে? এবং আওয়ামী লীগ কিন্তু একটি গোপনে তারাও কিন্তু মাঠে নামার চেষ্টা করতেছে। আপনারা টের পাবেন। পরবর্তী ভিডিওতে আমি জানাবো যে আসলে আওয়ামী লীগ কীভাবে মাঠে নামতেছে বা মাঠে নামতে চাচ্ছেন ওনারা। প্রত্যেকটি নিউজ যদি দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আর দেখো আমি নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।